ঘরের দাওয়ায় বসে ঝগড়া সপ্তমে উঠল। ও বাড়ির খগেন জ্যাঠা হাতের আঙুলের 1 ইঞ্চি দেখিয়ে দাবি করল, বরযাত্রীতে গিয়ে আমি এই এত মোটা চালের ভাত খেয়েছি। অমনি পাশের বাড়ির হারান কাকা বলে উঠল, দূর, এটা কয় কি? আমি সরু সরু চালের ভাত খাইলাম, স্পষ্ট মনে আছে। খগেন জ্যাঠা ফের বলে, আমি কি মিথ্যে বলছি নাকি? তার উপরে ডাল, বাবারে বাবা, কি থকথকে আর হড়হড়ে, ছ্যা। মধ্যে মধ্যে তার আবার মাছের ক্যাঁটা। হারান কাকা কয়, ইহ, কি কয়নি, মাছের মাথা দিয়া ডাল খেলুম, এক্কেরে অমৃতর মতো লাগলো। জ্যাঠা মুখ খিচিয়ে বলে, অমৃত? তা মাংসের ট্যালট্যালে ঝোল কোনো রকমে পাতে ছ্যারাক ছ্যারাক করে ফেলে দিয়ে চলে গেল। আমি তো অনেক খুঁজে পাতে 2 টুকরো হাড় মাংস পেলাম। হারান কাকা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, মোটেও না, 2 বার করে ঘুরে গেল মাংস দেব কিনা জিজ্ঞেস করতি। শুধু শুধু আমাগো বৌমার বাপের বাড়ির নামে বদনাম করবিনি খগেনদা, এই কয়ে দিলুম, বলে হুংড়ে ওঠে হারান কাকা। হারান লোকটা ভালো, এ বাড়ির সাথে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক। তাছাড়া এসব ফালতু কথা সে শুনবে কেন? অতএব তক্ক বিতক্ক ছেড়ে প্রায় মারপিট লেগে যাবার দাখিল। আস্তে আস্তে এ বাড়ি ও বাড়ির 2-1 লোক জুটল উঠোনে। গ্রামের দিকে এমন উল্লেখযোগ্য গোলমালের ঘটনা খুব বেশি ঘটে না কি না? নিজের ঘরের উঠোন থেকে উঁকি দিল অনেকেই। তাছাড়া বিয়েবাড়ি থেকে ফিরে অনেকেই খাবারের প্রশংসায় পঞ্চমুখ, তো আবার অনেকের মুখেই এই কথা ছড়িয়েছিল যে দেবাংশুর শ্বশুর মেয়ের বিয়েতে গোবর পোকার মতো মোটা মোটা চালের ভাত আর মাংসের হাড় খেতে দিয়েছিল। একই যাত্রায় পৃথক ফল কিভাবে সম্ভব? কিন্তু এইভাবে সামনাসামনি সে কথা বলার সাহস ছিল না কারোরই। দেবাংশুর দাদা হেমাংশুর ভয়ে। এ বাড়ির বড় ছেলে সে, বয়স খুব বেশি না হলে কি হবে, ভীষণ রাগী, কিন্তু সৎ, ন্যায্য কথা বলতে ছাড়ে না কাউকে। গ্রামের সবাই তাকে বেশ গণ্যি করে। কিন্তু এই খগেন জ্যাঠা লোকটা বেশ ঠোঁটকাটা, তার উপরে বয়স্ক বলে সাহসে ভর করে আজ এই তর্ক জুড়েছেন। কারণ সেদিনের অপমান ভোলেননি তিনি। কতটা রাস্তা সপরিবারে হেঁটে গিয়ে তবেই খেতে বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই। রান্নার ঘরের তদারকি করছিল হেমাংশু নিজে, তাই বিশেষ কিছু গোলমাল করতে পারেননি তিনি। ওই খেয়েই সোজা বাড়ি ফেরত এসেছেন গিন্নির কাছে গালমন্দ খেতে খেতে। কিন্তু আজ হেমাংশু আর তার ভাই দেবাংশু মাছ ধরতে ব্যস্ত পুকুরে। সেই সুযোগে নতুন বৌমাকে 2টো কথা শোনাচ্ছিলেন, এই আর কি। তাই এ আবার তেমন কি? মেয়ের বাবা দোষ করলে শ্বশুরবাড়ির লোকেরা তো মেয়েকে সুযোগে একটু আধটু কথা শোনাবে। কিন্তু এই হারান বেটার কথা শুনে গা জ্বালা করে ওঠে যেন। খুব দরদ একেবারে এদের জন্য, প্রতি কথায় প্রতিবাদ। ওই বেটার এই তর্কর জন্যই গোলমাল উঠল চরমে। অবশেষে এ বাড়ির নতুন বউ ছোট বৌমার ডাক পড়ল। কনকলতা ঘোমটা টেনে দাওয়ায় এসে দাঁড়াতেই জিজ্ঞেস করল খগেন জ্যাঠা, তুমি কও বৌমা, বিয়েতে তোমার বাপ কোন চাল রেঁধেছিল, সরু না মোটা? আরে, বাপ কেন রাঁধবে? বিরক্ত হয়ে ফের প্রতিবাদ করল হারান কাকা। মোটা পাওয়ারের চশমার সুতো দেয়া ডান্ডি টেনে কানে প্যাঁচ দিয়ে খগেন জ্যাঠা বিরক্ত হয়ে বলল, ওই হলো, একই হলো। চাল মোটা ছিল না সরু বলো তো বৌমা? নতুন বউ কনকলতা ভিতরের রান্নার ঘর থেকে
অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিল এদের তর্ক বিতর্ক। কেমন যেন অস্বস্তি হচ্ছিল তার। এমনিতেই তার বিয়ে নিয়ে কম গোলমাল হয়নি, দেখাশোনা করে বিয়ে, কিন্তু বিয়ের আগেই কে এক ছোকরা ছেলের বাড়ি এসেছিল বেনামি চিঠি নিয়ে, বিয়ে ভেঙে দেবার জন্য। পর সেই চিঠি পড়ল ভাসুর ঠাকুরের হাতে। তাতে লেখা পাত্রীর নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, মেয়ে ভালো না। অন্য বাড়ি হলে হই হট্টগোল হয়ে কানাকানি হয়ে এ বিয়ে ভেঙেই যেত সেদিনই। কিন্তু ছেলের বড়দা হেমাংশু ওই ছোকরাকে ধরে জিজ্ঞাসাবাদ করে যখন মনের মতো উত্তর পেলেন না, তখন তাকে সামনের উঠোনে বেলগাছের সাথে বেঁধে তারপর মাথা ন্যাড়া করে ওই শীতের বিকেলে পচাপানা পুকুরে চুবিয়ে তবে ছেড়েছিল। সে নাকি কোনো রকমে খালি গায়ে ধুতি সামলে পালাবার সময় আর একবারও পিছনে তাকায়নি। পরে জানা গিয়েছিল কনকলতাদের এক আত্মীয় এই কাজ করেছিল, হিংসার চোটে। ভাবা যায়? অবশ্যই সেই আত্মীয়রাও বিয়েতে এসে পেট পুড়ে খেয়েও গেছে নির্লজ্জের মতো। ভাবলে হাসি পায় কনকের। তার উপরে বিয়ের দিন পালকিওয়ালা দেরি করেছিল বলে বরের বাড়ি থেকে রওনা দিতে দেরি হয়েছিল। তখন তো ফোনের চল ছিল না। কনকলতার মা কাঁদতে শুরু করে দিয়েছিল মেয়েকে জড়িয়ে ধরে। কনকলতা ভয়ে ভয়ে তার আরাধ্য দেবতা শিব ঠাকুরকে ডেকে গেছে সমানে। শিবরাত্রির সারাদিন উপোস করার দিনগুলো মনে করিয়ে দিচ্ছিল বাবা মহাদেবকে। আর তার বাবা তো মেয়ে লগ্নভ্রষ্টা হবার ভয়ে শুধু ঘর আর বাইরে করছিলেন। সানাই থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। অবশেষে বিয়ের লগ্নের কিছুক্ষণ আগেই দূর থেকে বরের সাথে আসা ব্যান্ড পার্টির ঢাইকুড়াকুর আওয়াজ শুনে মেয়ের বাড়িতে সানাই বেজে উঠেছিল আবার। বরকে পালকি থেকে নামাতে দেখে হাঁপ ছেড়ে বেঁচেছিল বাড়ি শুদ্ধ সবাই। আনন্দে কেঁদে ফেলেছিলেন কনকলতার বাবা। তারপর সেদিনই বিয়ের পরে রাতে খেতে বসে একেবারে বরের থালাতেই ভাতের পাশে হ্যাজাকের আলোয় একটা বড় কাঠফড়িংয়ের আবির্ভাব। যারা দেখেছিল তারা হৈ হৈ করল, ফিসফিস করল অনেকেই। বরের থালায় কাঠফড়িং! মেয়ের বাবা দৌড়ে আসে হাত জোর করে। এ কি অনাসৃষ্টি, শেষ পর্যন্ত বরের থালাতেই! কি যে গোলমাল হবে আবার। অবশ্য মেয়ের বাবা এসে দেখেন কোনো দিকে ভ্রুক্ষেপ না করে নতুন জামাই ততক্ষণে কাঠফড়িংকে থালার পাশে ভাত সমাধি দিয়ে চুপচাপ খাওয়া শুরু করে দিয়েছে। হাঁপ ছেড়ে বেঁচেছিলেন সেদিন তিনি। সেই মুহূর্তে প্রশান্তিতে মন ভরে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন মেয়েকে সৎ যোগ্য পাত্রেই দান করেছেন। একের পর এক বাধার পরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল অবশেষে। স্বামীকে দেখে বুঝেছে তার শিবরাত্রির ব্রত সার্থক হয়েছে। তার উপরে সে ভাসুর আর যা পেয়েছে সে দেবতার মতো। কিন্তু সত্যি বলতে বিয়ের দিনের খাওয়া নিয়ে এই গোলমালের ঘটনা সে কিচ্ছু জানে না। তাই মাথায় ঘোমটাটা টেনে বরের দেয়া নোলক নাড়িয়ে সে বলল, আমি তো জানি নে অত কী চাল রান্না হয়েছিল। তবে আমি দেখেছিলুম বাবা সরু চালের বস্তা কিনেছিল। সে তাহলে তোমার বাপের বাড়ির লোকেরাই খেয়েছে বুঝি? দাঁত বের করে খ্যাঁ খ্যাঁ করে হেসে বলল খগেন জ্যাঠা। এমন সময় সামনের পুকুর থেকে মাছ ধরতে ধরতে জাল কাঁধে উঠোনে এসে দাঁড়ালো হেমাংশু, সঙ্গে তার ছোট ভাই দেবাংশু। দেবাংশু ভাই হলে কি হবে, বাপ মরে যাবার পরে বলতে গেলে ভাইকে সে কোলে পিঠে মানুষ করেছে প্রায়। দেবাংশু বালতি ভর্তি মাছ রাখতেই কনকের বড়জা বালতি নিয়ে রান্নাঘরের দিকে রওনা দিল। ভাগের পুকুরের মাছ, তাই এবারে মাছ ধরে
ভাগ করে বাড়ি বাড়ি পৌঁছে দেবার ভারও তাদের। সেই সময়টুকু সহ্য হয়নি খগেন জ্যাঠার। ভাগে কম পড়ল কি না সেটা যাচাই করতে আর সেই মাছ নিতেই আবির্ভাব তার। হাতের ব্যাগটা বুকে ধরে খগেন জ্যাঠা উকি মেরে লোভী চোখে তাকালো বালতির দিকে। নিজের চোখের মাপে মেপে নিল একবার। সমান ভাগ হলে তিনি ঠিক কতটা পাবেন। হেমাংশু ছিল বিয়ের বরকর্তা। বাড়ির উঠোনে গোলমালের আভাস পেয়ে পুকুর থেকে উঠে এসেছে দুই ভাই। হেমাংশু হাঁক ডাক ছাড়া কথা কইতে পারেন না। বারান্দায় এসে জ্যাঠার শেষ কথাটুকু তার কানে যেতেই তার দিকে তাকিয়ে প্রায় হুঙ্কার দিয়ে উঠলেন, বৌমারে জবাবদিহি করতে কেন ডাকছ জ্যাঠা? আমারে কও, কি কইতেছ? নালিশ কি? তারপর ভাইয়ের বউকে নরম স্বরে বলল, বৌমা তুমি ভিতরে যাও মা। কনক দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে জায়ের কাছে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবুও মনের ভেতরটা যেন কেমন ভয় ভয় করছে তার। এই গলা শুনে খগেন জ্যাঠা মিনমিন স্বরে বলে উঠল, না মানে বৌমার বাবা মোটা চাল। তাকে থামিয়ে হেমাংশু বলে উঠল, হবে না? কয়জন নেমন্তন্ন ছিল তোমাদের বাড়ি? 4 জন। গেছিলা কয়জন? 7 জন। মনে পড়ে? জ্যাঠা এবারে চুপ করে গেল। আসলে গিন্নি সেদিন রাতে আর রান্না করতে চাইল না বলে বাড়ির অতিথি শালি, শালির বর আর দেওরকেও সঙ্গে নিয়েছিলেন। ভেবেছিলেন বিয়েবাড়িতে কে আর অত খেয়াল রাখছে, কে এলো না এলো। পায়ে হাঁটা 1 গ্রাম পরের গ্রামে বিয়ে। হুহু করে যাবে, পাত পেরে খাবে দাবে আর চলে আসবে। হেমাংশু ভুরু কুচকে হুঙ্কার দিয়ে বলল, বৌমার বাপের দোষ কি? 80 জন বরযাত্রী হবার কথা। এইভাবে গেছে 120-25-এর ওপর বরযাত্রী। হুহু করে লোক আসছে দেখে লজ্জায় আমার মাথা কাটা গেছিল সেদিন। এমন হাবাতে গেরামে থাকি, সবাই যেন গুষ্টি শুদ্ধ হাজির হয়েছিল মেয়ের বাড়ি। আরে লজ্জা নাই তোদের? হারান কাকা ঘাড় নেড়ে বলে উঠল, ঠিকই তো, হক কথা। মেয়ের বাপ পারবে কেন অত যোগান দিতে? হেমাংশু উঠোনে জমা গ্রামের লোকগুলোকে বলল, বৌমার বাপ ঠিকঠাক ব্যবস্থা করেছিল বলেই তো আমার ভাড়া করা গাড়িতে গুনতি বরযাত্রীরা প্রথম 3 ব্যাচ ভালো সরু চাল, মাছের মাথা দিয়ে ডাল আর 2 বার মাংস পেয়েছিল। গ্রামের অনেকেই সম্মতি দিল। হ্যাঁ ঠিকই তো, তারা তো এইসব খেয়েছিল সেদিন। হেমাংশু আবার বলল, আর পরে যারা গেছিল তারা ওই সব পেয়েছে? নে, খাইতেই তো গেছিলি, পেট পুড়ে খাইয়ে দিয়েছে, বেশ করেছে বলে হা হা করে হেসে উঠলেন সে। উঠোনে দাঁড়ানো লোকগুলোর মধ্যে গুঞ্জন উঠল। বুঝল এবারে আসল ঘটনাটা কি হয়েছিল। নইলে নতুন বৌমার বাপের বাড়ির সমালোচনা সব ঘরেই চলছিল বিয়ের পরে এই মাসখানেক ধরে। দেবাংশুর নিজের দাদার উপরে অগাধ ভরসা। সে দাদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তা শেষ ব্যাচগুলোর এমন আদর আপ্যায়নের আয়োজন কে করেছিল সেটা আজ খোলসা করে বলে দাও দাদা, শুনুক সবাই। কনকের বুক ঢিপ ঢিপ করছে। বাবার জন্য তার মনটা কেঁদে উঠল যেন। বড়জা তাকে আশ্বস্ত করল হাতে হাত চেপে। তার নিজের স্বামীর বিবেচনার উপরে পূর্ণ আস্থা আছে। ভাইয়ের প্রশ্ন শুনে সেদিনের বরকর্তা গোঁফের তলায় তা দিয়ে বলল, কে আর করবে, আমিই করেছি। খগেন জ্যাঠার চোখ তখন কপালে। ব্যাপারটা বুঝলেন না কিছুই।
হারান কাকা মুচকি হাসল। হেমাংশু ফের বলল, নির্দিষ্ট লোক ছাড়াও যখন হু হু করে বরযাত্রী আসছে দেখছি, তখন আমারই রাগে মাথা ঝাঁঝা করছে। এত করে বলে আসার পরেও গেরাম শুদ্ধ এসে পৌঁছেছে। রান্নার ঘরে উকি মেরে দেখলাম বৌমার বাবা ওই শীতে কি করবেন সেই চিন্তায় ঘেমে নিয়ে একাকার। আরে, মেয়ের বাবা বলে সবসময় এইভাবে হেনস্থা হতে হবে নাকি? আমি থাকতে সে হবে না। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলুম ঘরে অবশিষ্ট মোটা চালের বস্তা আছে। ব্যাস, ওনাকে ওখান থেকে সরিয়ে দিয়ে রান্নিদের বললুম, ঘরের জমির মোটা চালের ভাত বসাও, আর ডালে সেই ভাতের ফ্যান ঢালো, সেই সঙ্গে মাংসের ঝোলে আর্ধেক কলসি জল দাও, ভালো করে ফুটিয়ে ব্যাস, তারপর বাকি বরযাত্রীদের খাওয়াও যত খুশি। বলেই আবার হো হো করে হেসে উঠল সেদিনের বরকর্তা। রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, কি ঠিক করিনি বৌমা? কনকের শুনে চোখে জল চলে এলো। অবশেষে কি মনে হলো, ঘোমটাটা আর একটু টেনে এগিয়ে গিয়ে টুপ করে ভাসুরের পায়ের কাছে গিয়ে প্রণাম করল। ভাসুর থাক বৌমা থাক বলে পিছিয়ে যেতেই কনকের চোখ হঠাৎ পাশে দাঁড়ানো দেবাংশুর চোখে পড়ল। সে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল কনকের দিকে। কনক তাকাতেই তক্ষুনি এক ভুরু নাচিয়ে সেই বদমাইশির হাসিটা দিল দেবাংশু। কনকলতার কর্ণমূল পর্যন্ত লাল হয়ে গেল লজ্জায়। দৌড়ে চলে গেল ঘরের ভিতরে। হেমাংশুর এমন জব্দ করার গল্প শুনে হারান কাকা হেসে উঠলেও খগেন জ্যাঠা ভাইয়ে বউয়ে এত মিলমিশ আর মেয়ের বাবার প্রতি পাত্রপক্ষের বাড়ির এমন দরদ উতলানো দেখে গা জ্বালা করে উঠল। গলা খাকড়ি দিয়ে আস্তে করে মৃদু স্বরে, আদিক্ষেতা যত সব বলে সেখান থেকে উঠে চলে যেতে গিয়েও কি মনে হতে ফিরে এসে নিজের ভাগের মাছ কয়টা ব্যাগে ভরে নেওয়ার সময় খুব আস্তে করে হেমাংশু বলল, নিজের তো দুইখানা মেয়ে জ্যাঠা, মেয়ের বাপের নিন্দে করার আগে এবারে একটু ভাবো। এই কথা শুনে খগেন জ্যাঠার মুখটা আমসির মতো ঝুলে পড়ল যেন। কি বুঝলো, আদৌ বুঝলো কি না কে জানে। মাথা নিচু করে বের হয়ে গিয়েছিল সেদিন।